আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমরা দুজন। আমি আহমেদ মেহেদী হাসান, আমি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। বিরোধীরা সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চায় প্রধানমন্ত্রীর প্রশ্ন। যুক্তরাষ্ট্রকে নিজেদের মানবাধিকার লঙ্ঘনে নজর দেওয়ার পরামর্শ। প্রতারণা ও জালিয়াতির মামলায় মিল্টন সমাদ্দার 3 দিনের রিমান্ডে, মৃত্যু সনদ জাল সহ নানা অপরাধের অভিযোগ। 1 মাস টানা তাপ প্রবাহের পর চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে কক্সবাজার, রাঙামাটি ও সিলেটে 5 জনের মৃত্যু। ভোট বর্জন করা দলগুলোর বহু প্রার্থী উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বললেন ইসি আলমগীর। নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে সংসদ সচিবালয়ে চিঠি। ময়মনসিংহে বিশেষায়িত পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র চালু, বছরব্যাপী দেশবাসীকে যৌক্তিক মূল্যে পেঁয়াজ সরবরাহ করাই লক্ষ্য। এবং অপচনশীল পলিথিন প্লাস্টিক ব্যবহারে পরিবেশে মারাত্মক ক্ষতিকর প্রভাব, পাট থেকে তৈরি সোনালী ব্যাগে আশার সঞ্চার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। এই সরকারকে উৎখাত করে বিরোধীরা কাকে ক্ষমতায় আনতে চায় প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরবর্তীতে কে সরকারে আসবে তা ঠিক নেই বলেই বিরোধীদের আন্দোলন সাড়া পাচ্ছে না। থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী পরামর্শ দেন, যুক্তরাষ্ট্রে যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে ওই দেশের সরকারের সেদিকে নজর দেওয়া উচিত। নীলাদ্রি শেখর রিপোর্ট। বাংলাদেশ থাইল্যান্ড কূটনৈতিক সম্পর্কের 50 বছরের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর। 2 শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক, সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। আদ্যপান্ত তুলে ধরে এই সফরে প্রতিবেশী 2 দেশই লাভবান হওয়ার পাশাপাশি সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। আরেকটা ব্যাপারেও আমাদের ক্ষতিগ্রস্ত করে গেছে বিএনপি, সেটা যেমন মিয়ানমারের যে গ্যাস, এই গ্যাস কয়েকটি দেশ মিলে কিন্তু সেখানে বিনিয়োগ করে, কিন্তু সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায়, ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে। আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেব, কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে, আমাদের একটা অংশ রেখে আমরা দেব। এবার সেটা চাইলে আমরা পেতাম, যদি পেতাম তাহলে কিন্তু আজকে আমার এই চট্টগ্রাম ওই অঞ্চলে কোনো গ্যাসের অভাবই হতো না, কারণ এখানে এত পরিমাণ গ্যাস, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। যা ফলাফলটা কি, সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী যারা সারা বিশ্বের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে তাদের নিজ দেশের দিকে দৃষ্টি দিতে বলেন। আমেরিকায় তো প্রতিনিয়ত মানুষ খুন করা, একটা ঘরের ভিতরে যে একটা ছোট বাচ্চা ছেলে মা ধরে রাখছে, তাকে গুলি করে ফেলে দিল পঙ্গু। সে কি প্রেসিডেন্টকে কি বলছে যে চলতেও পারে না, হাঁটতেও পারে না, সে প্রেসিডেন্টকে নাকি থ্রেট করছে, ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করলো। এমন কোনো দিন নাই বোধহয় আমেরিকায় ঢুকে যে গুলি করে মানুষ না মারছে। তো তাদের সেদিকে নজর দেওয়া উচিত, যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত, নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। আমি তাদের কাছে জিজ্ঞেস করি যে তারা চুপ কেন, এখন কথা বলে না কেন, বা তারা ব্যবস্থা নেয় না কেন, বা এতগুলি সংস্থা, সেই সাংবাদিক থেকে শুরু করে সবার জন্য তো বিরাট বিরাট আন্তর্জাতিক সংস্থা, কিছু হলে বাংলাদেশে কিছু হলেই তো তারা খুব সোচ্চার, এখন কেন চুপ? উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। টানা 4বার সরকার গঠন করল আওয়ামী লীগ, তারপরও অনেকেই সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না।
আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে, বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম। প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, দেশে খাদ্যের অভাব না থাকলেও অতি মুনাফার জন্য যারা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে তারা নজরদারিতে আছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য সভাপতি মণ্ডলীর মনোনয়ন করা হয়। পরে বাংলাদেশ কর্ম কমিশন 2023 সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপিত হয়। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপনের পর শুরু হয় শোক প্রস্তাবের উপর আলোচনা। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রস্তাবের উপর আলোচনায় ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আব্দুল হাই ঝিনাইদহে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ঝিনাইদহতে সবসময় অস্ত্রের ঝনঝনানি, আন্ডারগ্রাউন্ড পার্টি বেশিরভাগ লোকই কিন্তু বিএনপি করতো। আবার কারণ সেখানে প্রতিনিয়ত আমাদের নেতা কর্মীদের উপরে হামলা হতো। কত লাশ যে পড়েছে তার হিসেব নেই। বিশিষ্ট ব্যক্তিত্বকে পর্যন্ত হত্যা করে, আমাদের নেতা কর্মীদের হত্যা করে, সেই অবস্থা। সেই সময় আমরা আমাদের দলের থেকে টিম করে করে যেখানে যেখানে আমাদের কর্মীরা নির্যাতিত সেখানে আমি সবাইকে পাঠাতাম তাদের পাশে দাঁড়ানোর জন্য। যারাই যেত তারাও কিন্তু হামলার শিকার হতো, কখনো বোমা, কখনো গুলি, এগুলির শিকার হতো। আমি নিজেও এ ধরনের হামলার শিকার হয়েছি। কাজে সেই অবস্থার মধ্য দিয়ে সংগঠনকে গড়ে তুলে নিয়ে এসেছিলেন আব্দুল হাইয়ের মতো এরকম সাহসী নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের জন্য সংরক্ষিত তহবিলের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 2রা জুন। অভিযুক্ত অন্যদেরও জামিন মঞ্জুর করেন বিচারক। পরে সাংবাদিকদের ডক্টর ইউনুস বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্য মিথ্যা বিচারের ভার তিনি জনগণের উপর ছেড়ে দিয়েছেন। প্রতারণা ও মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারকে 3 দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মিল্টন সামাদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি 7 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত, জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। জালিয়াতির মাধ্যমে মৃত ব্যক্তির সনদ দেওয়া সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত মিল্টন সামাদ্দারকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হয়। মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে জামিন আবেদন করেন মিল্টনের আইনজীবীরা। একজন মানবতার ফেরিওয়ালা, আমাদের কথা হচ্ছে মিল্টন সামাদ্দার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো, এই রিমান্ডে ইনশাল্লাহ সে নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে এবং মানুষের মানবিক যে সাহায্য সেটা সে করতে পারবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড সহায়ক হবে। এবং এই ঘটনার আরও কারা কারা জড়িত সেগুলো বের করতে হবে, কারণ এরা দেশের শত্রু, সমাজের শত্রু। ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে। আমি মনে করি যে এই সমস্ত যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এটা তদন্তে বেরিয়ে আসবে। বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে মিল্টনকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, অবৈধ আটক ও মানব পাচার আইনে 3টি মামলা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে 5ই মে থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তখন তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পাবেন দেশবাসী। ইতিমধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে কক্সবাজার, সিলেট ও রাঙামাটিতে 5 জনের মৃত্যু হয়েছে। আগামী 24 ঘন্টায় ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্বাংশে আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসের আরও 2 দিন, সব মিলিয়ে 1 মাসের বেশি সময় অতি তীব্র ও তীব্র তাপপ্রবাহে আক্রান্ত দেশ। আবহাওয়ার রেকর্ড বলছে এর আগে এত দীর্ঘ সময় এবং এত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাপপ্রবাহের রেকর্ড নেই। এমন অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি সহ
বিভিন্ন স্থানে বুধবার রাত থেকে বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে। প্রচণ্ড গরমের পর বৃষ্টির সঙ্গে ছিল বাতাস ও বজ্রপাত। আবহাওয়া অফিস বলছে, মূলত দেশের পূর্ব অংশ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে পশ্চিমের রাজশাহী, খুলনা ও যশোরে বৃষ্টি হবে। মে মাসের 4 তারিখের পর থেকে চলমান যে তাপদাহ, সেই তাপদাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। এর আগ পর্যন্ত কিন্তু তাপদাহ পশ্চিমাঞ্চলগুলোতে থাকার সম্ভাবনা আছে। এই প্রথম পুরা এপ্রিল মাস এবং মোটামুটি বাংলাদেশের সিলেট বিভাগ বাদ দিয়ে বাকি সব অঞ্চলগুলোতে তাপদাহ অবস্থার মধ্যে ছিল। আবহাওয়াবিদদের আশঙ্কা 5 মে থেকে 11 মে সারা দেশে 3 থেকে 5টি তীব্র এবং 1 থেকে 2টি অতি তীব্র কালবৈশাখীর কারণে বজ্রসহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হবে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। 4 তারিখ পর্যন্ত দেশের ঢাকা বিভাগের পূর্বের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো সহ সিলেট, চট্টগ্রাম, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের পূর্বাঞ্চলগুলো আপাতত বৃষ্টিপাত হতে থাকবে এবং আস্তে আস্তে 4 তারিখের পর থেকে সারা দেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেই সাথে কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। যে পূর্বাভাস আমরা রেডি করেছি মে মাসের জন্য, বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপে পরিণত হতে পারে। 11 তারিখের পর থেকে কিন্তু বাংলাদেশের যে ভূখণ্ড আছে সে ভূখণ্ডে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে। যখন সাগরের লঘুচাপের সৃষ্টি হতে থাকবে তখন কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে থাকবে, তখন কিন্তু তাপমাত্রা আবার বৃদ্ধির দিকে চলে যাবে। আবহাওয়া অফিস বলছে, মধ্য মে থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তখন দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ আবারও বাড়তে পারে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। অবশেষে রাজধানীর কয়েকটি স্থানে স্বস্তির বৃষ্টি নেমেছে। রাত 9টার দিকে পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায়সাহেব বাজার, রায়েরবাগ সহ একাধিক এলাকায় বৃষ্টি হয়। টানা তাপপ্রবাহের পর বৃষ্টি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, যেসব দল কিংবা ব্যক্তির জনসমর্থন থাকে না তারাই ভোট বর্জন করে। তবে যারা 7ই জানুয়ারির ভোট বর্জন করেছিল সেই দলগুলোর বহু প্রার্থী উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন মোহাম্মদ আলমগীর। ভোটে প্রিজাইডিং অফিসার নিরপেক্ষ না থাকলে প্রার্থী অভিযোগ করলেই বদল করা হবে তাকে। রিপোর্ট সোমা ইসলামের। 8 মে শুরু হচ্ছে প্রথম দফার উপজেলা ভোট। নির্বাচন সুষ্ঠু করতে দেশ জুড়ে সফর করছে ইসি, করছে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক। বার্তা দেওয়া হচ্ছে একটাই, সব পক্ষের নিরপেক্ষতা। বিভিন্ন এলাকায় গিয়ে উপজেলা ভোটের মাঠের চিত্র দেখে এসে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানালেন, জাতীয় সংসদ নির্বাচনের থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বেশি সদস্য থাকবে কেন্দ্রে। নির্বাচন তো একটা কষ্টের কাজ। নির্বাচন করতে গেলে শারীরিক পরিশ্রম করতে হয়, আর্থিক খরচ করতে হয়, মানসিক কষ্ট করতে হয়, 3 ধরনের কষ্ট করতে হয়। তো এখন একজন প্রার্থী স্বাভাবিকভাবেই ওনার কিন্তু একটা প্রি ইভ্যালুয়েশন করে যে আমি এই যে নির্বাচনে দাঁড়াবো আমার কি জনসমর্থন আছে কি না, আমি কতটা ভোট পেতে পারি। যদি একজন প্রার্থী মনে করে যে আমার ভোট পাওয়ার সম্ভাবনাই নেই, জেতার সম্ভাবনা নেই, তাহলে তো প্রার্থীরা সেখানে নির্বাচন করে না। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি দেখা যায় কোনো প্রিজাইডিং অফিসার নিরপেক্ষ নয় বলে অভিযোগ আসে, এটা প্রমাণের প্রয়োজন নেই। যে কোনো ক্যান্ডিডেট যদি বলে যে এই প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার আমাদের আস্থা নাই, উনি অমুকের আত্মীয় বা ওনার ওই পক্ষে উনি কাজ করেছে, তাহলে এটা কোনো প্রমাণ ছাড়াই তাকে বাদ দিতে হবে। ভোটে মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে সংসদে পাঠানো হয়েছে চিঠি। ইসি বলছে, 7 জানুয়ারির ভোটের অভিজ্ঞতা উপজেলা ভোটে তাদের পরিপক্ক করেছে। স্পিকারের দৃষ্টিতে আনবেন এবং উনি যাতে সংসদের সকল সংসদ সদস্যদের এই ব্যাপারে আমাদের যে বার্তাটা কি এবং আমরা কী ধরনের নির্বাচন চাই সেটা যেন পৌঁছে দেন এবং মাননীয় মন্ত্রী এমপিগণ যেন সেটা মেনে চলেন। বার্তাটা হলো যে আপনারা দয়া করে
আপনার আত্মীয় স্বজন থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু কোনো রকম প্রভাব বিস্তার করার চেষ্টা, অবৈধ প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না। উপজেলা ভোটে জাতীয় নির্বাচনের চেয়েও বেশি ভোটার উপস্থিত হবে বলে আশা করছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সচিব, কমিশনের সচিব। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আমদানি নির্ভরতা কমিয়ে ভোক্তাদের ভালো মানের পেঁয়াজ যৌক্তিক দামে সরবরাহ করার লক্ষ্যে নেদারল্যান্ড সরকারের অর্থায়ন এবং জায়ান্ট এগ্রো প্রসেসিং লিমিটেডের উদ্যোগে দেশে প্রথমবারের মতো চালু হলো বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র। কেন্দ্রের উদ্বোধন করে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ জানিয়েছেন, বছরব্যাপী দেশবাসীকে পেঁয়াজ সরবরাহ করার লক্ষ্যেই এই সংরক্ষণ কেন্দ্র। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ক্যামেরাম্যান নাজিমুদ্দিন সাইদের ভিডিও চিত্রে রোকসানা আমিনের রিপোর্ট। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে বছরব্যাপী পেঁয়াজ সংরক্ষণ করে চাহিদা পূরণে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবায় চালু হলো পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র। কেন্দ্রের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। বাংলাদেশি ভোক্তাদের ভালো মানের পেঁয়াজ এবং বীজ সরবরাহ করাই এই প্রকল্পের উদ্দেশ্য বলে জানান মন্ত্রী। যারা পেঁয়াজ উৎপাদন করবে তারা উৎসাহিত হবে, তাদের পেঁয়াজ নষ্ট যাতে না হয় এই সমস্ত টেম্পারেচার কন্ট্রোল, ভেরিয়েশন কন্ট্রোল সিস্টেমে কোল্ড স্টোরেজ হলে তারা সেখানে রাখতে পারবেন ভাড়া দিয়ে। প্রতিটা ট্রেন হিসাবে তো আমরা অনেক চাহিদা, সেটা পূরণ করার লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করতেছি। কৃষকরা যাতে স্বল্প মূল্যে বীজ পায়, স্বল্প মূল্যে চাষ করার জন্য উপকরণ পায়, সেটাই হয়তো আমাদের লক্ষ্য। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে অনিয়ন ইম্প্যাক্ট ক্লাস্টার প্রকল্পের আওতায় পেঁয়াজ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ কেন্দ্রটি চালু করা হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে কৃষিক্ষেত্রে সহযোগিতার কথা জানান তিনি। I am confident that initiatives like the Onion Impact Cluster will pave the way for lasting solutions to Bangladesh's onion challenges, a more resilient and prosperous future for the agricultural sector in Bangladesh. এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষকরা যৌক্তিক দাম পাবেন বলে জানান জায়ান্ট এগ্রো প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। যদি সংরক্ষণটা ভালো করে করা যায় তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে প্রায় 20 থেকে 25% লস কমানো সম্ভব, এবং সেই কারণে এই প্রযুক্তিটা, যেটা আজকে হল্যান্ডের প্রযুক্তিরা নিয়ে আসছে আমাদের জন্য, আমরা সবাই মিলে যেটা এখন একটু আগে দেখলাম, যে এটা ব্যবহার করে এটা স্টোরেজের সিস্টেম, যে প্রসেসিং সিস্টেম বা গ্রেডিং সিস্টেম, এগুলো সব ব্যবহার করে আমাদের পক্ষে সম্ভব যে হয়তো 15 থেকে 20% পর্যন্ত ওয়েট লস কমানো বা পচা ফাটে যায়, কারণ কৃষকের বাসা রাখলে নষ্ট হয়ে যায়, সেগুলো লস কমানো। যদি স্টোরেজ একটা দেশের ঠিক থাকে তাহলে আমদানির সময় কেউ যদি কারসাজি করতে চায় সেটা হবে না। উদ্বোধন শেষে পেঁয়াজের বীজ পরীক্ষার বিভিন্ন উপায়, বক্স ভিত্তিক পেঁয়াজ সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের যন্ত্রপাতি এবং সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। রোকসানা আমিন, চ্যানেল আই। স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং দুর্নীতি কমানো হলে বিদ্যুৎ সহ জ্বালানির দাম আরও বাড়ানোর প্রয়োজন হবে না বলে মনে করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। রাজধানীর সংবাদ সম্মেলনে 13 দফা উপস্থাপন করে সামাজিক অবস্থান বিবেচনায় জ্বালানির দাম ঠিক করার দাবি জানান বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসায় সুরক্ষায় মূল্যবৃদ্ধি নয়, জ্বালানি সুবিচার চাই শিরোনামে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সংবাদ সম্মেলন। মূল্য না বাড়িয়ে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অব্যবস্থাপনা দূর করার কথা বলেন সংশ্লিষ্টরা। আর তাহলে ভর্তুকির প্রয়োজন হবে না, বিদ্যুৎ ও জ্বালানির দামও বাড়ানো লাগবে না বলে মত দেন তারা। বিদ্যুৎ বা জ্বালানি একটা স্ট্র্যাটেজিক পণ্য, এবং স্ট্র্যাটেজিক পণ্যের দাম নির্ধারণ করতে হয় সোশ্যাল কস্ট অ্যান্ড বেনিফিট বিচার করে, প্রাইভেট প্রফিট মোটিভে নয়। আমাদের নিজেদের আমরা ইনডেমনিটি দিয়ে দিব, আমাদের দুর্নীতিকে মোকাবেলা করব না, আমাদের প্ল্যানের ঘাটতিকে মোকাবেলা করব না, আর বিদেশের চাপের কাছে ক্রমাগত নতি স্বীকার করে দেশটাকে বিসর্জন দিব, সেটা তো হতে পারে না। সরকারের এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনিয়মের এই একটা দায়ভারটা এখন আমাদের ঘাড়ে এসে পড়েছে। ওদের অপচয়, ওদের ব্যাড ম্যানেজমেন্ট, ব্যাড প্ল্যানিংয়ের জন্য যেই ট্যারিফটা বাড়ছে সেটাই এখন আমাদেরকে দিতে হচ্ছে। আপনি যদি সব সরিয়ে দেন, IMF-এরই কথায় থাকবো আমরা, আমাদের প্রধানমন্ত্রীর কথায় থাকবো, যা খরচা হবে প্রকৃত রিয়েল খরচা। বিদ্যুৎ, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাত উন্নয়নে প্রতিযোগিতাবিহীন বিনিয়োগ আইন দিয়ে নিষিদ্ধ করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ভর্তুকি কমানোর দুইটা উপায় আছে, একটা হলো
মূল্য বৃদ্ধি করে, আরেকটা হলো অপচয়, অমিতব্যয়িতা, অস্বচ্ছতা এবং প্রতিযোগিতার অভাব দূর করে। সবাই চায়, সরকার তো চাই বটে, IMF চাচ্ছে যে মূল্য বৃদ্ধি করে ভর্তুকি কমানো। এটা কি যুক্তিসঙ্গত? এটা কি সুবিচার? অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসায় লাগাম দিন, মূল্যবৃদ্ধি থেকে সরে আসুন, মানুষকে অভয় দিন। বিদ্যুৎ, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাত উন্নয়নে প্রতিযোগিতাবিহীন যে কোনো ধরনের বিনিয়োগ আইন দ্বারা নিষিদ্ধ হতে হবে। বক্তারা বলেন, IMF দাম বাড়িয়ে শুধু ভর্তুকি তুলে দিতে বলছে, কিন্তু কিভাবে কেন খরচ বাড়ল তা দেখছে না। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। 19 শতকে পলিথিন এবং প্লাস্টিক জাতীয় পণ্যের প্রচলন বিশ্বে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। তবে অপচনশীল এসব পলিথিন ও প্লাস্টিক দ্রব্যের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। একবার ব্যবহৃত পলিথিন ব্যাগের বিকল্প হিসাবে পাট থেকে তৈরি ব্যাগ প্লাস্টিক দূষণ রোধে নতুন আশার সঞ্চার করেছে। পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ নিয়ে আলিমাল রাজের রিপোর্ট। বর্তমানে বিশ্বব্যাপী একটি ভয়াবহ সমস্যার নাম পরিবেশ দূষণ। শিল্পায়ন, নগরায়নের সাথে সাথে বিভিন্ন ধরনের দূষণে জর্জরিত পরিবেশ ও জীববৈচিত্র্য। এসব দূষণের মধ্যে প্লাস্টিক দূষণ অন্যতম। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে প্রচুর পরিমাণে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দ্রব্য ব্যবহৃত হচ্ছে। ব্যবহার শেষে এসব পচনশীল দ্রব্যের বেশিরভাগের গন্তব্য হয় ড্রেন, পুকুর, লেক, নদী, এমনকি সাগরে। প্লাস্টিক দূষণের কারণে মাটির জৈবিক গুণাবলী নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ জীববৈচিত্র্য। এছাড়া মাটি, পানি ও বাতাসে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে ভয়ানক মাত্রায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য একবার ব্যবহৃত প্লাস্টিকের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের সেলুলোজ ভিত্তিক পলিথিন প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে নতুন আশার সঞ্চার করেছে। পাটের আঁশ থেকে প্রাপ্ত সেলুলোজ ব্যবহার করে বায়োডিগ্রেডেবল পলিথিন তৈরিতে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। সহজে পচনযোগ্য এই পলিথিনের ব্যাগ সহজেই মাটির সাথে মিশে যায়। সোনালী ব্যাগ হিসেবে পরিচিত এই পরিবেশ বান্ধব পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেলে একদিকে যেমন প্লাস্টিক দূষণ হ্রাস পাবে, অন্যদিকে ফিরবে সোনালী আঁশ খ্যাত পাটের হারিয়ে যাওয়া সুদিন। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। শান, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। কর খেলাপি, ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীরা একই ব্যক্তি, তাদেরকে প্রশ্রয় না দিয়ে সরকারের উচিত শাসন করা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর আলোচনায় এই পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। জোর করে ব্যাংক একীভূত করার চেয়ে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার দিকে মনোযোগী হওয়ার কথা বলেন তিনি। রিজভি নিয়াজের রিপোর্ট। অর্থ বাণিজ্য বিষয়ে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ERF এর আয়োজনে আলোচনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। পুরানো পল্টনে সংগঠনের অফিসে প্রশ্নোত্তরে তিনি বলেন, বারবার তফসিল করার সুযোগ দেওয়ার কুফল হল ব্যাংকিং খাতে অর্থের সংকট। সেই সংকট কাটাতে টাকা ছাপিয়ে বা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে বাজারে মুদ্রা যোগান দিতে হচ্ছে সরকারকে। মনে হয় এই পুনঃ তফসিলের কারণে ব্যাংকিং খাতে এখন অর্থের টান পড়েছে। এই জন্য বাংলাদেশ ব্যাংকে হয় ছাপাইয়া অথবা ট্রেজারি বন্ডে টাকার যোগান দিতে হচ্ছে। এর ফলে ইনফ্লেশন থেকেই যাচ্ছে। যখন কেউ শক্তিমান কেউ এটা বুঝাতে পারবেন যে এটা কমানোর উপায় হইল খেলাপি ঋণ আদায় করা, খেলাপি আদায় করলেই আবার রিভলভিং হইতে থাকবে, আপনার প্রিন্ট করার দরকার হবে না, কিন্তু সেই রকম রোগ বাই করতে পারবে। যদি একজন মাননীয় মন্ত্রী বলেন যে না মানুষ তো ভালো আছে, তাহলে তাকে বুঝাতে হবে। আপনারাই পারবেন, আমরা তো পারবো, আপনারাই পারবেন যে না হয়তো ভালো নেই। যদি
তার বেতন মজুরি যদি বেড়ে থাকে শতকরা 6 বার ইফ এট অল, আর যদি মূল্যস্ফীতি শতকরা 10 ভাগ হয়ে থাকে তাহলে ভালো থাকবে কি করে। অর্থ পাচার বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন তিনি। ফরশুদ্দিন বলেন, জোর করে ব্যাংক একীভূত করা ঠিক হবে না। ভোজ্য তেলের আমদানিকারক 1 জন বা 2 জন বা 3 জন আসে, তারা তো সরকারের জানা, তারা তো সরকারের সখা, তাদেরকে সহায় না করে কিছুদিন শাসন করি, ঋণ খেলাপ, কর খেলাপ এবং কি বললাম যে একই সূত্রে কথা, এদেরকে আমার মনে হয় যে সুযোগ দেওয়া দরকার নেই। তারা যখন বুঝবে যে শাসক স্কুলের চক্ষু লাল হয়ে গেছে, তখন ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকে সাংবিধানিক ক্ষমতা দেওয়া, জনবল বৃদ্ধি এবং গভর্নরের মেয়াদ 6 বছর করার পরামর্শ দেন সাবেক এই গভর্নর। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। জানাবো এখনকার আয়োজনগুলো। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত 9:45 দিকে তিনি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছেন তিনি। খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও শারীরিক নানা জটিলতায় ভুগছেন। খালেদা জিয়ার পূর্ণাঙ্গ ও সঠিক চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি বলেও জানান তিনি। প্রথমবারের মতো অনুমোদিত জাতীয় লজিস্টিক নীতি 2024-এর বিষয়ে অংশীজনদের অবহিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে সভা হয়েছে। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। সভায় সংস্কার উদ্যোগগুলো সম্পর্কে অংশীজনদের ধারণা দেওয়ার পাশাপাশি সার্বিক দিক নির্দেশনা দেওয়া হয়। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় দীর্ঘদিনের সংঘাতের কারণে খাদ্য সংকট ক্রমেই তীব্র হয়ে উঠেছে। সংঘাত শুরুর পর বুধবার প্রথমবারের মতো জর্ডান থেকে ত্রাণ প্রবেশের জন্য ইরেজ ক্রসিং খুলে দেওয়া হয়েছে। আইসিসির গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে বাইডেনের সাথে ফোন আলাপ করেছেন নেতানিয়াহু। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় আন্দোলনরত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর হামলা করেছে ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অনুষ্ঠিত হলো চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠক। সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বৈঠকে চুক্তির অধীনে চলচ্চিত্র আমদানি রপ্তানি সহ 11টি প্রস্তাব উত্থাপন করেন সংশ্লিষ্টরা। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস আয়োজিত চলচ্চিত্র শিল্পের সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠক। আলোচনায় অংশ নেন পরিচালক, প্রযোজক, অভিনয় শিল্পী সহ চলচ্চিত্র শিল্পের কলাকুশলীরা। সেমিনারে সকলেই চলচ্চিত্র শিল্পের নানান সংকট নিয়ে কথা বলেন। উঠে আসে এফডিসির অপব্যবস্থাপনা, অনুদানের অপব্যবহার, বাণিজ্যিক সিনেমার সংকটের কথা। যে স্টুডিও 5,000 টাকা ইউজ করতে পারবেন বাইরে মোবাইলে গিয়ে, সেটা ওখানে দিতে হবে 40,000 টাকা। তারপরে তাদের আলাদা টাকা দিতে হবে না, তালা খুলবে না। এই সমস্ত কারণে এই মানুষগুলোও আলটিমেটলি আমার মনে হয় না যে মাননীয় প্রধানমন্ত্রী যা চাচ্ছেন তার পক্ষে, আমার মনে হয় বিপক্ষে। কারণ এফডিসিকে জনপ্রিয়তার থেকে দূর করার জন্য চেষ্টা করছে তারা।
বিমুখ করছে নির্মাতারা ওখানে কাজ করতে চাচ্ছে না, কারণ অত টাকা দিয়ে কীভাবে কাজ করবে। আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা সাংবাদিক এবং শিল্পী আমরা সবাই একসাথে কাজ করব। বছরে যে 20টি ছবি দেওয়া হয় সেখান থেকে অন্তত 10টা ছবি আমাদের অনুদানের ছবি, যেন আমাদের এফডিসি কেন্দ্রিক শিল্পীরা ঠিক সেটা পায় বাণিজ্যিক ভাবে আর কি। চলচ্চিত্র শিল্পের সংকট নিরসনে সিনেমা হল সংস্কার, নকল ছবির ছাড়পত্র না দেয়া, চুক্তির অধীনে চলচ্চিত্র আমদানি রপ্তানি সহ 11টি প্রস্তাব উত্থাপন করে বাচসাস। চলচ্চিত্র কেন্দ্রিক এসব সংকটের কথা সরকারের কাছে উত্থাপনের আশ্বাস দেন অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। আমরা কি বছরে সেই মানের সিনেমা বানাই? আমরা কিছুই হলেই বলি যে অনুদানের সিনেমা এফডিসি কেন্দ্রিক হতে হবে, এফডিসি কেন্দ্রিক হতে হবে। এফডিসি থেকে কটা ভালো চিত্রনাট্য জমা পড়ে? আর আমরা এফডিসি কে কেন আলাদা করে ফেলছি? আমরা সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি চলচ্চিত্রের উন্নয়নে বেসরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাচসাস। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। বোরো মৌসুমের স্বল্পমেয়াদী জাত ব্রি হাইব্রিড ধান ৮ আবাদ করে লাভবান হয়েছেন কুষ্টিয়ার চাষি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বোরো মৌসুমের জন্য স্বল্পমেয়াদী হাইব্রিড ধান ৮-এর বয়সকাল ১৪৫ দিন থেকে ১৪৮ দিন হয়। ওই একই জমিতে আউশ ধানের চারাও রোপণ করা যায়। প্রকৃতি সংবাদ। প্রচণ্ড দাবদাহে গাইবান্ধার ভূগর্ভস্থ পানির স্তর নামছে। বিশেষ করে বরেন্দ্র এলাকায় পানির সমস্যা তীব্র আকার ধারণ করেছে। সুপেয় ও গৃহস্থালী কাজে ব্যবহার করার মতো পানির সংকটে দুর্ভোগে রয়েছেন মানুষ। বাড়ছে পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। দাবদাহের পাশাপাশি দখল দূষণে নদী, খাল, বিল ধ্বংস করা এবং পানির অপব্যবহার এর অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। সংবাদে এরই সঙ্গে নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। আর বিরতির পরে আরও জানিয়ে ফির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তারা সিলেটে মাজারজির হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে কারের 5 আরোহী নিহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জেলার নিহতদের বাড়ি বরিশাল জেলায়। তারা সিলেটে মাজার জিয়ারত করে ঢাকায় ফেরার পথে বুধবার রাত 2টার দিকে মাধবপুর উপজেলার শাহপুরের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক বলেছেন, সবার মতাদর্শ এক না হলেও মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে এক থাকতে হবে। ন্যাশনাল ডিফেন্স কলেজে 3 সপ্তাহের ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বাংলাদেশ টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে ফেলোদের প্রতি আহ্বান জানান তারিক আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, সবাইকে সবার আগে দেশের কথা ভাবতে হবে, সবার পরে ভাবতে হবে নিজের স্বার্থের কথা। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশনস ও কমিউনিকেশনস টেকনোলজি বিষয়ে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় সেনাপ্রধান এসব কথা বলেন। সম্মেলনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সহ বিভিন্ন বিষয়ে সাম্প্রতিক গবেষণা, প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী এবং জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষ, মেলাঘরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মুসাদ্দের আলী, সাবেক সচিব ডাক্তার মাহদুমা নার্গিস, বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক সহ অন্যরা। প্রিয় দর্শক, সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। আর বিরতির পর খেলার সংবাদে জানিয়ে ফিরছি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। জানাবো সর্বশেষ আয়োজনগুলো। আসন্ন বাজেটে নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীর বিয়াম মিলনায়তনে উন্নয়ন সমন্বয় আয়োজিত সিগারেটের উপর কার্যকর করারোপ শীর্ষক জাতীয় সংলাপে তারা এই আহ্বান জানান। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। তামাক বিরোধী সংগঠনের পক্ষ থেকে আবদুল্লাহ নদভি সিগারেটের কার্যকর করারোপের বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এবং সিটি ব্যাংকের মধ্যে ব্যাংকার ইন্স্যুরেন্সের পার্টনারশিপ চুক্তি হয়েছে। এর ফলে সিটি ব্যাংক তার গ্রাহকদের ইসলামী শরিয়া ভিত্তিক বীমা প্রতিষ্ঠান আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স থেকে বীমা পলিসি প্রদান করতে পারবে। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এর ডিএমডি অ্যান্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান এবং সিটি ব্যাংকের চিফ ইকোনমিক্স অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার মোহাম্মদ আশানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। সে সময় ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ ও অন্যরা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এবং ব্লু ওয়াটার ইন্টেলিজেন্স বিডব্লিউআই এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বিএসসিএল এর প্রধান কার্যালয়ে বিএসসিএল চেয়ারম্যান ও সিইও ডক্টর শাহজাহান মাহমুদ এবং বিডব্লিউআই এর কান্ট্রি ডিরেক্টর সৈয়দুর আফতাব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এই চুক্তির ফলে ফরাসি কোম্পানি ব্লু ওয়াটার ইন্টেলিজেন্স বাংলাদেশের স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করবে। চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ রুম এডিটর আজাদ বিশ্বাসের বাবা বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হালিম বিশ্বাস মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। হালিম বিশ্বাস দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মাগরিবের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শিশু কিশোর মাসিক পত্রিকা টৈটম্বুরের সম্পাদক এবং পরামর্শক প্রতিষ্ঠান কমিউনিক্যান্সের পরিচালক প্রকৌশলী আশরাফুল ইসলাম শাহিন মারা গেছেন। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। বাদ আসর তার নামাজে জানাজা নয়াপল্টন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয় তাকে। এবারে রয়েছে খেলার খবর।